উপস্থিত সভাপতি মহাশয় এবং সকল সুধীবৃন্দকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এসডিএমটি ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজকে আমাকে আজকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার বিষয় লোক উৎসব, হুগলি জেলার লোক উৎসব, এবং তার প্রত্যক্ষ হিসাবে উঠে আসছে হুগলি জেলার লোক উৎসব তথা লোকমেলা। তো এই বিষয়টি নিয়ে বলার পূর্বে লোক উৎসব কী বা তার উৎস কী সেই সম্পর্কে দু এক কথা বলছি। সংস্কৃতি বা কৃষ্টি এর মূল আবিধানিক অর্থ হল চিত্ত প্রকর্ষতা, অর্থাৎ মানবীয় বৈশিষ্ট্যের উৎকর্ষ সাধন। তো এই সংস্কৃতি এর ইংরাজি প্রতিশব্দ হিসাবে কালচার শব্দটিকে ব্যবহার করা যায়, এবং যিনি ব্যবহার করেন তার সেই প্রসঙ্গে 1922 খ্রিস্টাব্দে একজন মহারাষ্ট্রীয় পণ্ডিতের নাম উঠে আসে, যিনি প্যারিসের একটি সভায় প্রথম এই সংস্কৃতির প্রতিশব্দ হিসাবে কালচার শব্দটিকে প্রয়োগ করেছিলেন। কালচার এই ইংরাজি শব্দটার উৎপত্তি আবার কাল্ট শব্দ থেকে, CULT, কাল্ট। এর অর্থ কোনো পূজা পদ্ধতি বা ধর্মীয় পরিচয়। তো বোঝাই যাচ্ছে বাংলার ক্ষেত্রে সংস্কৃতি বা কৃষ্টি বলতে যা বোঝাচ্ছে তার সঙ্গে কালচারের আবিধানিক অর্থ তাতে কিন্তু একটা প্রভেদ রয়েছে। তো দুটোকে যদি মেলানো যায় তাহলে সংস্কৃতির একটা সংজ্ঞা আমরা পাচ্ছি, যেখানে বলা যাচ্ছে যে কোনো নির্দিষ্ট স্থানের আচার ব্যবহার, ভাষা, শিক্ষা, জীবিকা, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, সামাজিক সম্পর্ক এবং অতি অবশ্যই ধর্মীয় রীতিনীতির অভিব্যক্তিকে নির্দেশিত করা যেতে পারে। এবং আমাদের যে ভারতীয় সংস্কৃতি তার মূল সুরই হচ্ছে সমন্বয় সাধন করা, অর্থাৎ ধর্মীয়, বর্ণ বিভিন্ন দিক থেকে একটা মিলিত ভাব, সেটাই হচ্ছে আমাদের যে বাঙালি সংস্কৃতি তার ঐতিহ্য, বাঙালি না তথা ভারতীয় বলতে পারি, তার ঐতিহ্য। তো এই সংস্কৃতির বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে লোক সংস্কৃতি বা ইংরেজিতে যাকে ফোকলোর বলা যেতে পারে। এই ফোকলোর বা বাংলায় যদি আমরা লোক সংস্কৃতি এই শব্দটিকে ধরে নিই, তাহলে লোক সংস্কৃতির মূল প্রাণ কেন্দ্র হচ্ছে লোক শব্দটি, এবং এখানে লোক বলতে যাদেরকে বোঝানো হয়েছে তারা হলেন গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষত যাদের জীবিকা কৃষিকার্য, পশুপালন অথবা খেটে খাওয়া সম্প্রদায়, তাদেরকেই এখানে লোক বলে চিহ্নিত করা যাচ্ছে। তো লোক সংস্কৃতির ভিত্তি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো সাধারণ মানুষের ঐতিহ্যানুসারী ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, রীতিনীতি, শিল্প বিনোদন, বলা বাহুল্য জীবনযাপনের সামগ্রিক পদ্ধতি। সভ্যতার আদি লগ্ন থেকেই কিন্তু এই লোক সংস্কৃতির বীজ রোপিত হয়েছিল, এবং লোক সংস্কৃতিকে যদি আমরা একটি উদ্ভিদ রূপে কল্পনা করি তাহলে আমরা বলতে পারি যে এর মূল প্রথিত হয়েছে একেবারে আদিম জনজীবনের গভীরে, এবং এর শাখা প্রশাখা ক্রমশ বিস্তৃত হয়েছে বর্তমান সমাজে। তো এই লোক সংস্কৃতি তার আবার বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ রয়েছে, যার মধ্যে ডক্টর তুষার চট্টোপাধ্যায় যে শ্রেণীবিভাগ করেছেন তাকে মান্যতা দেওয়া হয়, এবং তিনি বলছেন এই লোক সংস্কৃতি 5টি ধারায় বিভক্ত। এই 5টি ধারা হলো দৈহিক ক্রিয়াকর্মী প্রথম, দ্বিতীয় শিল্পধর্মী, তৃতীয় বাকধর্মী, চতুর্থ প্রয়োগধর্মী এবং পঞ্চম বিশ্বাস এবং অনুষ্ঠানধর্মী। এই বিশ্বাস আর অনুষ্ঠান ধর্মী যে ধারা, সেই ধারা থেকে আরেকটি উপধারার জন্ম হয়েছে, সেটি হলো লোক সংস্কৃতি। এবার এই লোক সংস্কৃতি বা লোক উৎসব, এই লোক উৎসব ব্যাপারটা কিভাবে এসেছে বা কিভাবে উদ্বর্তন হয়েছে। প্রাচীনকালে আদিম মানুষ তারা যে পশু শিকার করতো সেই শিকারকৃত মাংস ভোজন করতো তারা সমবেতভাবে বা যৌথভাবে, এবং শুধুমাত্র ক্ষুধা নিবৃত্তির জন্যই যে তারা এই উৎসবে প্রবৃত্ত হতো এমনটা নয়। খাওয়ার পাশাপাশি তারা মেতে উঠত নাচে, গানে ইত্যাদি নানান রকম আদিম লোকাচারে। এটাই হচ্ছে লোক উৎসবের প্রথম ধাপ বলা যাচ্ছে। তো এই লোক উৎসব যত দিন এগিয়েছে
মানুষ কৃষিজীবী হয়েছে, তত দেখা গিয়েছে যে এই লোক উৎসবের যে ধারণা বা ধারা সেটা ক্রমশ পরিবর্তিত হচ্ছে বা বিবর্তিত হচ্ছে। এবং বর্তমান সভ্যতায় দেখা যাচ্ছে যে এই লোক উৎসবের সঙ্গে যুক্ত হয়েছে নানান ধর্মীয় সংস্কার, বিশ্বাস অবিশ্বাস এবং আচার বিচার। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো পার্বণ, বাঙালি সমাজে কোনো পার্বণ সেটাও জেলা বিশেষে লোক উৎসবের মর্যাদা লাভ করছে। যেমন আমরা নবান্ন পার্বণের কথা বলতে পারি। লোক উৎসবের কয়েকটি বৈশিষ্ট্য খুব সংক্ষেপে আলোচনা করছি। প্রথমত, লোক উৎসব সাধারণত নির্দিষ্ট তিথিতে ঐতিহ্যকে মান্যতা দিয়ে পালিত হয়। দ্বিতীয়ত, লোক উৎসবগুলি বেশিরভাগ ক্ষেত্রে ঋতু নির্ভর হয়ে থাকে। তৃতীয়ত, লোক উৎসবগুলির মূল সুর তথা ভাবধারা মূলত ধর্ম নির্ভর। চতুর্থত, সমগ্র সমাজ জীবন এবং লোক উৎসব পরস্পরের পরিপূরক। উভয়ের সার্বিক ও ব্যাপক প্রভাব একে অপরকে ব্যাপকভাবে প্রভাবিত করে, অর্থাৎ সমাজ আর লোক এরা যেন মুখোমুখি অপেক্ষা। এবার হুগলি জেলার লোক উৎসব, সুতরাং হুগলি জেলা সম্পর্কে দু চারটি কথা। জনপদ হিসাবে বাংলার হুগলি জেলা অতি প্রাচীন। সরস্বতী ও গঙ্গা দুই নদীর মধ্যবর্তী অংশে বাণিজ্য কেন্দ্র হিসাবেও হুগলির গুরুত্ব ছিল অপরিসীম। এই জেলার হুগলি বন্দর এবং সপ্তগ্রাম বন্দর দুই ছিল সমান গুরুত্বপূর্ণ। সুলতানি আমলে ও মোগল আমলে হুগলি জেলার গড়, মান্দারণ এবং পান্ডুয়া ছিল বিশেষ উল্লেখযোগ্য। আবুল ফজলের লেখা আইনি আকবরী গ্রন্থে হুগলি জেলার উল্লেখ পাওয়া যায়। আবার মধ্যযুগে বিপ্রদাস পিপিলাইয়ের লেখা মনসামঙ্গল কাব্যেও হুগলি জেলার উল্লেখ রয়েছে। মূলত কৃষিভিত্তিক এই জেলা একাধারে বৈষ্ণব ও শাক্তের মিলনস্থল।